Hello my dear students of class 11. আজকে আমি তোমাদের এই ভিডিওতে যে পোয়েমটা পড়াবো সেটার নাম হচ্ছে ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি। আচ্ছা, আগে বুঝি পোয়েমটার নাম হচ্ছে ব্রাদারহুড। ব্রাদারহুড কথাটার মানে দিয়ে আমি বোঝানো শুরু করি আগে তোমাদের, বাকিটা পরে বলছি। ব্রাদারহুড মানে হচ্ছে উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যেরকম বলা হয়েছিল, যেরকম বলেছিলেন স্বামী বিবেকানন্দ তার শিকাগো স্পিচের শুরুতে। ঠিক সেইভাবেই ধরে নাও অক্টাভিয়া পাজ বলতে চাইছেন যে ব্রাদারহুড মানে উই অল আর ব্রাদার্স, not only we all means we all with this universe. So there is a hint of relationship between the cosmos and the human world. Cosmos মানে হচ্ছে এই চারপাশের ইউনিভার্সটা, যে পৃথিবীর চারপাশে যে অঞ্চলটা আমাদের ঘিরে রয়েছে, মহাকাশের যে অংশটা ঘিরে রয়েছে, পুরোটা মিলিয়ে আমরা একটা ব্রাদারহুড তাদের সাথে ফিল করি। এই পোয়েমটা একটু আলাদা, বলবো আমি যে এই পোয়েমটা একটু স্টার্ন রিয়ালিজমের ওপর বেস করে আছে। তার মানে এর আগে যে তিনটে পোয়েম তোমরা পড়েছো তোমাদের সিলেবাসে, সে বাকি তিনটে বা আরো আরেকটি আছে, আরো চারটে, মোট চারটে, তার সাথে এটার কি পার্থক্য? এই পোয়েমটা স্টার্ন রিয়ালিজমের ওপর বেস করে আছে। তার মানে এখানে কোথাও তুমি অন্যরকম স্বপ্ন দেখার বা রোম্যান্টিসিজম বা অন্য কিছু খুঁজে পাবে না। তার কারণ হচ্ছে যে অক্টাভিয়া পাজ, এখানে তার ছবি আমি তোমাদের জন্য রেখেছি স্ক্রিনে। অক্টাভিয়া পাজ তিনি একজন স্টার্ন রিয়ালিস্ট ছিলেন এবং তিনি মডার্ন পোয়েট ছিলেন, আধুনিকতম একজন পোয়েটদের মধ্যে একজন তিনি। তাই আধুনিকতম পোয়েট বা স্টার্ন মডার্নিস্ট তিনি। তাই সেখানে তোমরা রোম্যান্টিসিজম খুঁজতে চেও না, অন্যরকম ভাবে আমরা পোয়েমটা পড়বো, অন্যরকম আউটলুক থেকে আমরা পোয়েমটা পড়বো। আগে একটু পোয়েট সম্বন্ধে জানতে হবে। আমার কাছে পুরনো বই আছে, তাই পুরনো বইতে অক্টাভিয়া পাজ সম্বন্ধে অনেকটা লেখা আছে, তাই জন্য আমি এটা এনেছি তোমাদের জন্য। এটা এখান থেকেই পড়ে নিও তোমরা, বইতে হয়তো পাবে না। অক্টাভিয়া পাজ লোজানো মেক্সিকান রাইটার অ্যান্ড ডিপ্লোম্যাট, মেক্সিকান রাইটার, মেক্সিকোর একজন রাইটার এবং তিনি একজন ডিপ্লোম্যাটও ছিলেন। ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1990, 1990 সালে উনি লিটারেচারের জন্য তিনি নোবেল প্রাইজ পেলেন। ইন হিজ নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, পাজ declared that it was important for him to belong to his time and to his generation. এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তিনি তার অ্যাকসেপ্টেন্স স্পিচে, তার মানে নোবেল প্রাইজ যখন তিনি পাচ্ছেন, যেমন তোমরা মাদার টেরেসার নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ পড়ছো তোমরা, নোবেল প্রাইজ পেয়ে উনি যে স্পিচটা দিয়েছেন সেটা আমরা পড়ি, ঠিক তেমনই এখানে পাজ সেই সময় একটা স্পিচ দিয়েছিলেন। সেখানে তিনি ডিক্লেয়ার করলেন যে তিনি তার সময়ের এবং তার জেনারেশনের অন্তর্ভুক্ত হতে চান, বিলং করতে চান, এবং সেটা তার কাছে ইম্পর্টেন্ট। অন্য সময় তিনি বিলং করতে চান না। He believed that poetry could make him understand the present and inspire him to search for a real reality. সেই জন্য প্রথম থেকে তোমাদের বলছি যে এই পোয়েমটা একটু আলাদা, তার কারণ পোয়েটের চিন্তা ভাবনাও একদম আলাদা। তিনি কি বলছেন? তিনি প্রেজেন্টকে বুঝতে চান এবং তিনি ইন্সপায়ার করতে চান, কি না, টু সার্চ ফর এ রিয়েল রিয়ালিটি। রিয়ালিটি মজাটা দেখো, কিন্তু সেটার মধ্যেও অনেক সময় আনরিয়াল রিয়ালিটি হয়ে যেতে পারে, মানে বাস্তবটা হয়তো কখনো সত্যি থাকলো না, তাই তিনি সত্যি বাস্তবটাকে খুঁজে পেতে চেয়েছেন তার পোয়েমে।
সেই জন্যই হয়তো এই পোয়েমটা উনি লিখেছেন, যেটা তোমরা পড়বে, পড়লেই বুঝবে যে কেন রিয়ালিটি কথাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে পরে। Paz was deeply concerned with human rights in Mexico, and in particular the exploitation of Mexican peasants. তিনি একজন ডিপ্লোম্যাট ছিলেন, তোমরা জানো, প্রথমেই পড়েছো। কাজেই সেই জন্য তিনি মেক্সিকান পেজেন্টদের ওপর যে এক্সপ্লয়টেশন বা শোষণ হতো সেটার বিরুদ্ধে তিনি কথা বলতেন এবং মানুষের অধিকার সম্বন্ধে তিনি কথা বলতেন, হিউম্যান রাইটস ইন মেক্সিকো। কন্টেম্পোরারি মুভমেন্টস ইনফ্লুয়েন্সড হিম গ্রেটলি, এবং সেই তৎকালীন যে মুভমেন্টগুলো হচ্ছিল সেগুলো তাকে খুব ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছিল, প্রভাবিত করেছিল। হি ড্রিউ ফ্রম মার্কসিজম, সাররিয়ালিজম অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম। এই যে ইজমগুলো তোমরা দেখছো, এগুলো হয়তো তোমরা খুব ভালোভাবে বুঝবে না, আমি বোঝাতেও চাইছি না, তাহলে পোয়েমটা তোমাদের কাছে বোঝাটা কঠিন হয়ে যাবে। তিনি নিজে এই তিনটে ইজম থেকে তার মতবাদটা তৈরি করেছিলেন। বড় হয়ে যখন যদি পড়তে চাও কখনো, তখন তোমরা এগুলো বুঝো। Paz had a connection with India. তার ইন্ডিয়ার সঙ্গে একটা কানেকশন ছিল। He visited India in 1952 and came under the influence of Hinduism and Buddhism. তাহলে আবার দুটো ইজম তাকে বা মতবাদ তাকে ইনফ্লুয়েন্স করলো, সেটা কি? হিন্দুইজম এবং বুদ্ধিজম। He returned 10 years later in his official capacity as ambassador to India. তারপর তিনি ইন্ডিয়ায় অ্যাম্বাসেডর হয়ে কাজ করেছেন। Octavio Paz, Pablo Neruda, Gabriel Garcia Marquez and Mario Vargas Llosa, together with many other writers from South America, represent the brilliant, influential and hugely popular writing of the Americas. আমেরিকার অন্য ধরনের লেখা এই পাবলো নেরুদা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এরাও কিন্তু নামকরা পৃথিবীর বিখ্যাত কয়েকজন লেখক। আচ্ছা, এবার আমরা পোয়েমের বক্তব্যে চলে আসি। পোয়েট সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল, এবার আমরা পোয়েমের বক্তব্যটা একটু বুঝে নিই। In this poem, Paz represents the apparent insignificance of the human being only to reverse his predicament. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, বলছেন পাজ প্রথমে স্বীকার করছেন যে মানুষের অ্যাপারেন্ট ইনসিগনিফিকেন্স অফ হিউম্যান বিং, মানুষ এই বিশাল ইউনিভার্সে ইনসিগনিফিকেন্ট, অ্যাপারেন্টলি উপর থেকে দেখে মনে হয় মানুষ ইনসিগনিফিকেন্ট, কারণ এই ইউনিভার্সটা বিশাল, এটার মহানতার কাছে মানুষের এক্সিস্টেন্স বড্ড ছোট। বাট only to reverse his predicament, কিন্তু তার এই মতামতটাকে তিনি রিভার্সে আনার জন্য পুরো পোয়েমটা লিখেছেন। এই কথাটা তার মানে উনি বিশ্বাস করেননি যে মানুষ ইনসিগনিফিকেন্ট নয়, তিনি বলতে চেয়েছেন যে এখানে মানুষ ইনসিগনিফিকেন্ট নয়, সেটাই উনি বোঝাবেন তার পোয়েমের মধ্যে। দ্য পোয়েম ইজ ইন 8 লাইনস। দেখে মনে হবে পোয়েমটা 8 লাইনের। The first 4 lines neatly offsetting the following 4 lines. First 4 lines প্রায় পরের 4টে লাইনের অফসেট তৈরি করেছে, সামনেটুকু অর্থাৎ গৌরচন্দ্রিকা যেটাকে বলে প্রথমটুকুকে তৈরি করেছে, যাতে শেষ বক্তব্যটাকে ক্লিয়ারলি উনি বলতে পারেন। তার মানে সে রিয়ালিটিটাকে তিনি বলতে চেয়েছেন লাস্ট 4 লাইনে, জাস্ট সেটার জন্যই যেন তিনি ফার্স্ট 4টে লাইন লিখছেন। Set against the universe, the human being almost pales into insignificance. প্রথম 4টে লাইনে উনি কি বলছেন তাহলে? যে ইউনিভার্সের পাশে হিউম্যান বিংস কত ছোট, কত ক্ষুদ্র, তার জন্য সে ইনসিগনিফিকেন্ট। কিন্তু সঙ্গে সঙ্গেই দেখো, but the very same little figure লুকস আপওয়ার্ড, কিন্তু সেই সঙ্গে সঙ্গেই সেই মানুষটি, সে যতই লিটল হোক না কেন, ক্ষুদ্র হোক না কেন, ক্ষুদ্র কথাটা বলতে চাইছি আমি, ছোট নয়, ক্ষুদ্র, সে যখন ওপরে তাকায়, রিডস দ্য স্কাই, সে আকাশটাকে যেন পড়ে ফেলতে পারে, এবং আকাশটা পড়তে পারলেই সে রিয়ালিটিটাকে সে
বুঝতে পারে, and unknown to himself, সে নিজেও বুঝতে পারে না সে কখন শিখে ফেলছে, learns, unknown to himself learns that he has a very special place in the scheme of the universe. তখন সে বুঝতে পারে, শিখতে পারে, না বুঝে সে শিখতে পারে। কতটুকু জানে, সে তো ক্ষুদ্র মানুষ, তাই সে খুব কম জানে, তাতেও সে বুঝতে পারে। সে কি বুঝতে পারে? যে তার একটা স্পেশাল প্লেস আছে ইন দ্য স্কিম অফ দ্য ইউনিভার্স। এই ইউনিভার্সাল স্কিমে, এই ইউনিভার্সটা যদি একটা স্কিমের মধ্যে থাকে, এটার যদি আগে প্রি প্ল্যানিং থাকে, সেই প্রি প্ল্যানের মধ্যে, সেই স্কিমের মধ্যে তারও একটা স্পেশাল প্লেস রয়েছে, স্পেশাল জায়গা রয়েছে। ঠিক আছে, এইটা আমরা পোয়েমে লাইন বাই লাইন পড়ব। খুব ছোট পোয়েম, দেখো না কত ছোট, কিন্তু বক্তব্যটা খুব কঠিন, মানে খুব ইম্পর্টেন্ট। কঠিন বলবো না, বলবো ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট লাইনে তিনি কি বলছেন? আই অ্যাম এ ম্যান। প্রথমেই তিনি ঘোষণা করছেন অ্যাজ ইফ ইট ওয়াজ হিজ সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশন, আমি কি বললাম কথাটা? সেলফ ডিক্লারেশন। তিনি ডিক্লেয়ার করছেন যে আই অ্যাম এ ম্যান। লিটল ডু, আচ্ছা এখানে আমি একটু থামবো, একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে লাইনটা সেটার বাকিটুকু বলা হয়নি। ব্রাদারহুড তো পোয়েমটার নাম, কিন্তু কি সেটা না, ব্রাদারহুড হচ্ছে হোমেজ টু ক্লডিয়াস টলেমি। তাহলে হু ওয়াজ ক্লডিয়াস টলেমি? এখানে দেখো ক্লডিয়াস টলেমির ছবি দেওয়া হয়েছে। টলেমি কে? বইতে তোমাদের আছে, দেখো ক্লডিয়াস টলেমি, উচ্চারণটা পি এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট থাকবে। ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথামেটিশিয়ান who lived in Rome around 100 AD. তিনি 100 শতাব্দীতে আর কি, হ্যাঁ সেই সময় তিনি রোমে থাকতেন। ঠিক আছে, রোমে থাকতেন তিনি। টলেমি সম্বন্ধে এটুকু আমরা বুঝতে পারি। এবং তিনি একজন অ্যাস্ট্রোনমার, মানে জ্যোতির্বিদ। জ্যোতির্বিদরা কি করেন নিশ্চয়ই তোমরা জানো, যে এই যে আমাদের আকাশে, ইউনিভার্সে এই যে এত তারাদের অবস্থান, সে তারাদের অবস্থান এবং তাদের ভৌগোলিক অবস্থান, এগুলো নিয়ে তারা কাজ করেন। এবং সেখান থেকে তিনি একটি গাণিতিক তত্ত্ব, একটা ম্যাথমেটিক্যাল একটা মানে তার যে মডেল তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, একটা ম্যাথমেটিক্যাল মডেল তিনি তৈরি করেছিলেন। এটা হচ্ছে কিরকম, অনেকটা জিওসেন্ট্রিক ওয়ার্ল্ড সিস্টেম অফ দ্য এনশিয়েন্ট গ্রিকস। In his geography, which provides the basis for a world map, was a definitive text until the Renaissance. তাহলে এই ব্রাদারহুড পোয়েমটা কি? অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু টলেমি, মানে টলেমিকে ফলো করে উনি বলতে চেয়েছেন কি না, is about brotherhood is about the search of corresponding rhythms in the universe. Corresponding rhythm in the universe. It is the idea of relationship that binds everything organically. প্রত্যেকটা জিনিসকে, তার মানে এই জিওসেন্ট্রিক মডেলটাকে ফলো করলে টলেমির, সেখানে দেখা গেছে যে এই যে বিশাল ইউনিভার্স, এই যে বিশাল ইউনিভার্স, এই যে ছবিটা, এই বিশাল ইউনিভার্সটার সঙ্গে প্রত্যেকটা জিনিস, মানে পৃথিবীর জাগতিক প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, একটা রিলেশনশিপ রয়েছে। সে রিলেশনশিপটা অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অ্যাকর্ডিং টু অক্টাভিও পাজ, সেটা হচ্ছে ব্রাদারহুড। ঠিক আছে, তাই এই পোয়েমটার নাম এখানেই সার্থক। এবার আমরা পোয়েমটা আবার যাব। তিনি প্রথমেই ফার্স্ট লাইনে কি বললেন? আই অ্যাম এ ম্যান।
যেখানে তিনি বলতে চাইছেন, ডিক্লেয়ার করছেন যে তিনি একজন মানুষ, এবং সঙ্গে সঙ্গে তিনি বলছেন লিটল ডু আই লাস্ট, এবং তিনি মনে করিয়ে দিচ্ছেন খুব কম, খুব কম, খুব তার জায়গাটা কতটুকু, ভেরি লিটল, লিটল ডু আই লাস্ট, মানে তিনি খুব ইনসিগনিফিকেন্ট মনে করছেন। তার যে এক্সিস্টেন্সটা রয়েছে না, সেটা খুব এফিমেরাল, খুব ছোট্ট, মানে কিছুদিন বাঁচবেন তারপরেই মারা যাবেন। তার মানে এই যে তোমরা ভাবতে পারো যে মানুষ তো অনেক কাল বেঁচে থাকে, অনেক মানুষ আছে 80 বছর, 90 বছর, 100 বছরও বাঁচে মানুষ, কিন্তু এই বিশাল ইউনিভার্সের কাছে মানুষের এই বেঁচে থাকার সময়টা, এই বিশাল সময়ের কাছে খুব কম, খুব খুব কম। কাজেই সেই বিশালত্বের কাছে মানুষের বেঁচে থাকার সময়টুকু বড্ড কম। তাই বলছেন লিটল ডু আই লাস্ট, তার এক্সিস্টেন্স কতটুকু, খুব কম সময়ের জন্য, ইট ইজ ভেরি এফিমেরাল, ক্ষণকালের। অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস। এবার তুমি যদি বলো যে এখানে নাইটটা কেন এনর্মাসের কথা বললেন, অ্যাকচুয়ালি তিনি এই ভাস্ট ক্যানভাস অফ ইউনিভার্সটাকে উনি রাতে তাকিয়ে আছেন, মানে রাতে এই যে ছবিটা দেখো অপূর্বভাবে ডেসক্রাইব করে এই পোয়েমটাকে বোধ হয়, যে দেখো এই রাতের দিকে, রাতের আকাশের দিকে তাকালে এই যে এত বড় একটা ইউনিভার্স, সেখানে মানুষের স্থান দেখো কতটুকু, এবং এই নাইট হচ্ছে, এই রাতের আকাশটা হচ্ছে এনর্মাস, বিশাল, এনর্মাস মানে বিশাল, এর কোনো শুরু নেই, এর কোনো শেষ নেই, এনর্মাস। এই নাইটটা, স্কাই বা এই ইউনিভার্সটা, এটা হচ্ছে এনর্মাস। তাহলে সেইখানে তিনি বলতে চাইছেন যে তিনি সামান্য, তার এক্সিস্টেন্স কতটুকু, খুব খুব কম সময়ের জন্য। হ্যাঁ, এইখানেই তিনি নিজেকে খুব ছোট করে ভাবছেন। তারপর দেখো কি হচ্ছে, বাট আই লুক আপ, কিন্তু তারপর তিনি আকাশের দিকে তাকাচ্ছেন। ঠিক আছে, আই লুক অ্যাট দ্য নাইট স্কাই ফুল অফ টুইঙ্কলিং স্টার্স। দেখো টুইঙ্কলিং স্টার্স, প্রত্যেকটা স্টার্স চমকাচ্ছে, তাই জন্য তার দিকে তাকিয়ে তিনি অনুভব করছেন দ্য স্টার্স রাইট। তাহলে এই রাইট স্টার গুলো কি করে, দ্য স্টার্স ইন দ্য স্কাই মুভ ইন আ রিদম অ্যান্ড শাইন অ্যান্ড রাইট অর ডিটারমাইন আওয়ার ডেস্টিনি। তাহলে এই স্টার গুলোকে, এটা আমাদের বিশ্বাস, হ্যাঁ, এটা অ্যাস্ট্রোনমির বিশ্বাস যে এই তারাগুলোই আমাদের ডেস্টিনিকে লিখে গেছে। ঠিক আছে, এবং এটা টলেমিও এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। ঠিক আছে, তাই জন্যই হোমেজ টু ক্লডিয়াস টলেমি পোয়েমটার প্রথমেই বলা হয়েছে। তাহলে তিনি আকাশের দিকে তাকিয়ে বিশাল এনর্মাস আকাশটাকে দেখে তিনি হঠাৎ উপলব্ধি করছেন, তিনি ফিল করছেন যে দ্য স্টার্স রাইট। স্টার আমাদের পৃথিবীর বা আমাদের মানুষের, যতই আমরা ছোট হই না কেন, আমাদের সম্বন্ধে লিখেছে, আমাদের ডেস্টিনিটাকে লিখে রেখেছে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আই টু অ্যাম রিটেন। এই দেখো এই কথাটা কতটা মানে কতটা অ্যাবসার্ড, দেখো আন্ডারস্ট্যান্ড করছি, বুঝতে পারছি, বাট ইট ইজ আননোয়িং টু মি। তার মানে কি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট আমার লিমিটেশনটা এত কম, আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাট আই কান্ট নো, I can't know fully. So my knowing বা my knowledge is very much short. আমার knowledge খুব লিমিটেড। সে সামান্য নলেজে আমি বুঝতে পারলাম, I understand. I too am written. আমার জীবনটাও কিন্তু predestined। তার মানে এই যে এত বড় পৃথিবীতে আমি যে আছি, আই লুক আপ, আমি তারপর বুঝতে পারলাম এই তারারা আমার ডেস্টিনেশনটা লিখে রেখেছে। আই টু অ্যাম রিটেন,
মানে মাই ডেস্টিনেশন ইজ টু রিটেন বাই দ্য স্টার্স। বুঝতে পেরেছো? তাই আই টু অ্যাম রিটেন, আমার ভাগ্যটিও কিন্তু লেখা হয়ে আছে। তার মানে এই তারারা যতই এনর্মাস হোক আকাশটা, এই তারারাও কিন্তু আমার মতো ক্ষুদ্র একটা মানুষের ভবিষ্যৎ বা ডেস্টিনেশনটা লিখে রেখেছে। তার মানে কবি বোধহয় কোথাও বুঝতে পারছেন যে আমরা এই ছোট্ট ছোট্ট মানুষরা, আমাদের তো খুব এফিমেরাল এক্সিস্টেন্স, খুব ক্ষণকালের এক্সিস্টেন্স, আমরা ভীষণ ট্রানজিটারি, এই আছি, এই কখনো থাকবো না। কিন্তু তাহলেও আমাদের একটা এই বিশাল স্কিম অফ ইউনিভার্সে আমাদের একটা স্পেশাল পজিশন রয়েছে, স্পেশাল স্পেস রয়েছে। একটু ভেবে দেখার চেষ্টা করো। সেটাই তিনি বারবার বুঝতে পারলেন যে এটাও আমার একটা স্পেস রয়েছে, সেই স্পেসটার জন্যই আমি আছি, এবং এই তারারা আমার ভবিষ্যৎটাও লিখে রেখেছে। এরপর and at this very moment, ঠিক পার্টিকুলার সেই সময়টায় যখন তার এই বিশাল রিয়ালাইজেশনটা হলো, এই মোমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, যখন তিনি আন্ডারস্ট্যান্ড করতে পারলেন, আননোয়িংলি হলেও তিনি আন্ডারস্ট্যান্ড করতে পারলেন, এই রিয়ালাইজেশনটা তাকে সুপিরিয়র করে তুললো, তাকে একটা উঁচু পজিশনে যেন নিয়ে গেল। আচ্ছা, আই টু অ্যাম রিটেন, এই কথাটা বইতে তোমাদের লেখা আছে, দেখো, দ্য পারপাস অফ হিজ লাইফ হ্যাজ বিন রিটেন ইন দ্য স্কাই। তার মানে আকাশের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন যে তার জীবনের উদ্দেশ্যটাও আকাশে লেখা হয়েছে। দিস অ্যাক্ট অফ রাইটিং, ফার ফ্রম বিং ক্যাজুয়াল, ইজ আ ডেলিবারেট অ্যাক্ট। এই অ্যাক্ট অফ রাইটিং, এটা কিন্তু ক্যাজুয়াল নয়, যা হোক তা হোক করে লিখে রাখা নয়, এটার একটা ডেলিবারেট মিনিং রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, এটার একটা ইম্পর্টেন্ট মিনিং রয়েছে। তাই প্রত্যেকটা মানুষের জীবনও আনইম্পর্টেন্ট নয়। এই বিশাল এনর্মাস ইউনিভার্সে প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল স্পেস রয়েছে, একটা প্লেস রয়েছে, এবং তার বেঁচে থাকারও একটা কারণ রয়েছে। এটাই বোধহয় উনি বুঝতে পারলেন। এবং অ্যাট দিস ভেরি মোমেন্ট, এই পার্টিকুলার ওই মোমেন্টটায় যখন তিনি বুঝতে পারলেন, সামওয়ানটাকে, আ পারসন উইথ সুপিরিয়র নলেজ, কেউ যেন তাকে বুঝিয়ে দিয়ে গেল, তার থেকে অনেক সুপিরিয়র কোনো একটা ব্যক্তি, কোনো একজন কেউ, কোনো একটা অনুভূতি, যে তার থেকে, সাধারণ একটা মানুষের থেকে অনেকটা বেশি জ্ঞান রাখে। হতে পারে একজন ফিলোসফার, একজন প্রফেট, একজন ভিশনারি, যার ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে, একজন ভবিষ্যৎ দ্রষ্টা, তাকে দেখিয়ে দিয়ে গেল, তাকে বুঝিয়ে দিয়ে গেল। স্পেলস মি আউট, সে আমায় কি দেখিয়ে দিয়ে গেল না, এক্সপ্লেন করে দিয়ে গেল ইন এ ল্যাঙ্গুয়েজ, দ্য পারপাস অফ মাই লাইফ। স্পেলস মি আউট, স্পেল বলতে এখানে আমার জীবনের উদ্দেশ্যটা, আমার বেঁচে থাকার কারণটা আমাকে সেই পার্টিকুলার ফিলোসফার বা প্রফেট বলতে পারি, সেই পার্টিকুলার একজন ভবিষ্যৎ দ্রষ্টা। যেমন যীশুখ্রিস্ট যখন জন্মেছিলেন, তখন বলা হয় যে তার তিনজন ওয়াইজ পার্সনকে তিনটি তারা পথ দেখিয়ে জেরুজালেমে, নাজারেথে, যেখানে তিনি জন্মেছিলেন, সেখানে নিয়ে এসেছিল। তাহলে তারা ছিলেন প্রফেট, তাদের যেন গাইড করে নিয়ে এসেছিল সেই তারা, সেই স্টার্স গুলো। ঠিক সেরকমই হয়তো আমার মনে হচ্ছে, হয়তো ব্যাক অফ মাইন্ডে পোয়েটের সেরকম একটা কিছু চিন্তা ভাবনা ছিল, যে সেরকম কেউ ফিলোসফার, সেরকম কেউ প্রফেট তাকে তার বেঁচে থাকার কারণটা বুঝিয়ে দিয়ে গেল। হঠাৎ করে এসে তাকে তার বেঁচে থাকার কারণটা বুঝিয়ে দিয়ে গেল। তাহলে মানুষ এই পৃথিবীতে, এই এনর্মাস সিস্টেম অফ ইউনিভার্সে, এই ইউনিভার্সের কথা বলবো, ইন দিস এনর্মাস কসমসে মানুষ খুব ক্ষুদ্র। এই যে ছবিটা, এই ছবিটা দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো মানুষটা কতটুকু।
কিন্তু এই স্কাইটা কতটা এনর্মাস। কিন্তু এটা মাথায় রেখো, যতই সে ছোট হোক না কেন, এই ভিড়ের মধ্যে আমাদের মনে হতেই পারে এই জীবনটা কত ছোট্ট। কিন্তু তারপরেও ভাবতে হবে যে যখন আমি জন্মেছি তখন আমার একটা স্পেস, একটা পারপাস, স্পেস আছে, এবং আমার বেঁচে থাকার, জন্মানোরও একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা যখন আমরা বুঝতে পারবো তখন বেঁচে থাকার কারণটাও আমরা বুঝতে পারবো, এবং আমাদের লাইফ বোধহয় বেঁচে থাকার জন্য ওয়ার্দি হয়ে উঠবে আমাদের কাছে, ভ্যালুয়েবল হয়ে উঠবে আমাদের কাছে। তাই এই পোয়েমটায় বেশি কিছু নেই, কিন্তু ভাবনার, চিন্তা ভাবনার অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, এই পোয়েমটা যখনই পড়ি তখনই আমার মনে হয় যে রবীন্দ্রনাথের একটি গানের কথা। দেখো তো তোমরাও শুনেছো কিনা কখনো, একটা লাইন আছে যেখানে উনি বলছেন যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। তাহলে এই কথাটাই কি নয় যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে মোর গান। তাহলে এই যে তিনটে লাইন, অনেকটা একটা অক্টাভিও পাজের এই পোয়েমটা পড়ার পরও আমাদের মনে এই লাইনটা কিন্তু আসতেই পারে। প্রায় একই ধরনের কথা হয়তো রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন এই গানের মাধ্যমে। বুঝতে পেরেছো? আচ্ছা, পোয়েমটা খুব ছোট হলেও খুব সত্যি এনর্মাস, অনেক কিছু বলার, ভাবনার আছে। তাই তোমরা ভালো করে পোয়েমটা পড়ো আর বোঝার চেষ্টা করো। বাই।